আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। সাথে আছেন মোহাম্মদ আবুর রহমান, সহকারী শিক্ষক, মিরগঞ্জ পাখির উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ, সিলেট। প্রতিদিনের ক্লাসের মতো আজকের অনলাইন ক্লাস হলো নবম দশম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের ছোট্ট একটা টপিক, সেটা হলো রক্ত। তবে তার পরিসরটা অনেক বৃহৎ। তোমরা সাধারণত ষষ্ঠ, সপ্তম কিংবা অষ্টমে রক্ত সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছো। এখানে রক্তের পাশাপাশি প্রথম দিকে আলোচনা হয়েছে রক্ত নিয়ে, তারপরে অনেক বৃহৎভাবে দেওয়া হয়েছে তাহলে হৃদযন্ত্রের কথা, কিভাবে রক্ত সঞ্চালিত হয়, রক্তের প্রবাহ, ধমনী, শিরা, এগুলো নিয়ে। তবে প্রাথমিক ধারণা যেটা হলো রক্ত, আমরা সাধারণত জানি যে রক্ত কি। তোমাকে যদি সহজভাবে বলা হয়, তুমি বলতে পারো যে রক্ত এক ধরনের লাল বর্ণের, রক্ত সাধারণত লাল, আমরা জানি রক্ত এক ধরনের লাল বর্ণের কার্যধর্মী ঈষৎ লবণাক্ত তরল যোজক কলা। সেখানে আমরা জানি লাল লাল, সেখানে প্রশ্ন থাকতে পারে রক্ত লাল হয়ে কেন? রক্তের একটা উপাদান আছে, সেটা হলো হিমোগ্লোবিন। রক্ত হিমোগ্লোবিনের কারণে সাধারণত লাল হয়ে থাকে। আমরা রক্তে সাধারণত জানি রক্ত প্রধানত দুই প্রকার, যেটা হলো একটা হলো রক্তের উপাদান হলো দুই ধরনের, একটা হলো রক্তরস আর একটা হলো রক্তকণিকা। সেটা প্রথমত আমরা জানি রক্তরস, আমরা জানি উপাদান হলো দুইটা, একটা হলো 1 আর 2, সেটা একটা হলো রক্তরস আর একটা হলো রক্তকণিকা। আমি এখানে যে চিত্রগুলো এঁকেছি সেগুলো হলো রক্তকণিকা। তাহলে রক্তরসটা কি? রক্তরস হলো রক্তের যে তরল অংশ, সেটা হলো রক্তরস। তরল অংশ মনে করো রক্তরসে, আবার এই রক্তরসের মধ্যে আবার আরো আমরা জানি বলতে পারি দুটি উপাদান আছে। একটা হলো রক্তরসে পানি এবং জৈব পদার্থ বা প্লাজমা যেটা বলা হয়। রক্তরসের এখানে পানিটাকে বলা যায় 91 থেকে 95%, অনেক সময় বলা যেতে পারে 5 থেকে 10% থাকে জৈব পদার্থ। এবং এই রক্তরসের এখানে আলোচনাটা আমি আজকে করব না। আজকে আলোচনাটা করব সেটা হলো রক্তকণিকা। আমরা জানি যে রক্তরস সাধারণত রক্তের উপাদান আমরা জানি প্রধানত দুই ধরনের, একটা হলো রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তরস হলো আবার রক্তের মধ্যে 55% আর রক্তকণিকা হলো 45%। তাহলে এই 55 রক্তরসটা নিয়ে আজকে আমাদের আলোচনা হলো রক্তকণিকা, এই 45%। রক্তকণিকা যদি বলি, সেখানে রক্তকণিকা তিন ধরনের সাধারণত আমরা জানি, একটা হলো লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা। আমরা দেখতে পাচ্ছি এটা হলো লোহিত কণিকা, এটা হলো শ্বেতকণিকা আর এটা হলো অনুচক্রিকা। লোহিত কণিকা হলো যে রক্তের মধ্যে সাধারণত যে উপাদান থাকার কারণে রক্ত লাল বর্ণের হয় এবং হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের লাল বর্ণ হয়, এবং রক্তের সাধারণত যে লোহিত কণিকাটা সাধারণত রক্তের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, এবং রক্তের মধ্যে রক্তের সাম্যতা নিয়ন্ত্রণ করে, রক্তের অম্ল ক্ষার অবস্থা, সেটা হলো লোহিত কণিকার জন্য। লোহিত কণিকার আয়ুষ্কাল হলো 120 দিন, যেটা হলো 120 দিন, 30 দিনে যদি মাস হয় তাহলে কতদিন? 4 মাস। এই লোহিত কণিকাটা 4 মাস পর কি হয়? মানে আপনি ধ্বংস হয়ে যায় এবং নতুন লোহিত কণিকা সৃষ্টি হয়। তোমাদের যদি প্রশ্ন থাকে যে লোহিত কণিকা কি, লোহিত কণিকার কাজ ব্যাখ্যা করো, তাহলে লোহিত কণিকাটা তুমি বুঝালে তারপরে কাজটা দিলে যে লোহিত কণিকা সাধারণত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন নিয়ন্ত্রণ করে এবং রক্তের অম্ল ক্ষার অবস্থা নিয়ন্ত্রণ করে। লোহিত কণিকার আয়ুষ্কাল হলো 120 দিন। এরপরে যে উপাদানটা আছে সেটা হলো শ্বেতকণিকা। শ্বেতকণিকা হলো যে কণিকা থাকার কারণে সাধারণত রক্তের মধ্যে বা দেহের মধ্যে কোনো কিছু ঢুকলে রক্ত সাধারণত ওই জীবাণুকে বক্ষণ করে ফেলে, মানে ফেগোসাইটোসিস যেটাকে বলা হয়। যে উপাদান রক্তের মধ্যে যে উপাদান থাকার কারণে রক্ত ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে বা বক্ষণ করে, তাকে বলা হয় শ্বেতকণিকা। দেখতে পাচ্ছি যে এই রক্তের মধ্যে শ্বেতকণিকা কিভাবে জীবাণুকে ধ্বংস করছে। তাহলে শ্বেতকণিকার আয়ুষ্কাল তুমি বলতে পারো 10 থেকে 15 দিন। এই 10 থেকে 15 দিন পর শ্বেতকণিকা আপনা-আপনি ধ্বংস হয়ে যায়। তবে শ্বেতকণিকার আরেকটা কাজ হলো, যদি আমাদের শরীরে সাধারণত লোহিত কণিকা এবং শ্বেতকণিকার অনুপাত হলো 700 অনুপাত, বলতে পারি আমরা 700 অনুপাতে 1। যদি লোহিত কণিকার চেয়ে কখনো শ্বেতকণিকা বেড়ে যায়, লোহিত কণিকার চেয়ে, মনে করো এখানে আছে 700 টাকার কথা লোহিত কণিকা, সেখানে দেখা গেল যে 500 হয়ে গেল শ্বেতকণিকা শরীরের মধ্যে, তখন কি হবে? আর কাজটা হলো সে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করা, জীবাণু ধ্বংস করা। যখন শরীরের মধ্যে কোনো জীবাণু ঢুকে সে কি করে? বক্ষণ করে, এবং সেখানে দেখা যায় তার অনুপাত 700 অনুপাতে সে এক অনুপাতে আছে লোহিত কণিকার সাথে। যদি দেখা যায় যে এই শ্বেতকণিকাটা খুবই বেড়ে, লোহিত কণিকার অনুপাতের চেয়ে শ্বেতকণিকা আনুপাতিক হারে বেড়ে যায়, কি করবে? একসময় সে লোহিত কণিকাকে বক্ষণ করা শুরু করবে।
কারণ যেহেতু আমরা জানি যে সেই ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা তার কাজ, সেই জীবাণু পেলো না, কি করলো, লোহিত কণিকাকে একসময় বক্ষণ করা শুরু করলো। আর এই অনুপাত যদি দেখা যায় যেভাবে বেড়ে বেড়ে দেখা যায় যে বক্ষণ করার ফলে এভাবে বেড়ে বেড়ে একসময় 700 অনুপাত 700 হয়ে যায়, তাহলে তার দেখা যাবে যে ফেগোসাইটোসিস প্রক্রিয়া এমনভাবে শরীরের মধ্যে সে স্বাভাবিক যে কার্যক্রম সেটা ব্যাহত হবে এবং এক সময় আমরা যে বলি সচরাচর আমাদের যে রোগ সেটা হলো ব্লাড ক্যান্সার। এই ব্লাড ক্যান্সার সাধারণত রক্তের মধ্যে যদি শ্বেতকণিকার অনুপাত লোহিত কণিকার অনুপাতের চেয়ে সমান হয়ে যায় বা আনুপাতিক হয়ে যায়, তখন শরীরের মধ্যে আমাদের যে রোগটার নাম, আমার রোগটা যে হয় সেটা হলো, আমরা বলি সেটাকে এই ব্লাড ক্যান্সার। মানে কি হয়, রক্ত প্রতি মাসে দিতে হয়, নতুন রক্ত স্থানান্তর করতে হয়, রক্তের পানির আকারে আবার রক্ত দিতে হয়। কেন? কারণ শ্বেতকণিকা ওই রক্তকে লোহিত কণিকাকে বক্ষণ করে ফেলে, যার কারণে রক্ত নতুন করে শরীরে ঢুকাতে হয়। এভাবে দেখা যায় এক সময় রোগী মারা যায়। তাই শরীরের সাধারণত আনুপাতিক হারে যখন শ্বেতকণিকা থাকে সেটা ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এবং আমাদের শরীরের জন্য এই কণিকা অপরিহার্য। কিন্তু যখন দেখা যাবে যে লোহিত কণিকার চেয়ে সেটা কি হয়, অনেক খুবই বেড়ে যায়, আনুপাতিক হারে বেড়ে যায়, তখন সেটা আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এখন আমাদের তৃতীয় টপিক যেটা, সেটা হলো যে অনুচক্রিকা। অনুচক্রিকা হলো গোলাকার, অনেক সময় বলা যায় অনিয়তাকার। অনুচক্রিকা সাধারণত হলো সেই কণিকাগুলো যেগুলো সাধারণত কি করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যখন আমাদের শরীরে কোনো কিছু কোনো অংশ কেটে যায় বা আঘাতপ্রাপ্ত হয়, রক্ত বের হয়, তখন দেখা যায় যে ওই রক্তটা কি করে, অনুচক্রিকা জমাটবদ্ধ হয়ে রক্তকে বন্ধ করে। তাই তোমরা অনুচক্রিকার সেই আয়ুষ্কালটা বলতে পারো 5 থেকে 10 দিন। এই অনুচক্রিকা এই 5 থেকে 10 দিন পর আপনার আপনি ধ্বংস হয়ে যায়, নতুন অনুচক্রিকা সৃষ্টি হয়। তাই আগামী ক্লাসে রক্তকণিকার এই স্বাভাবিক আলোচনাটা করলাম। আগামী ক্লাসে রক্তরস নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।